বাঙালির বহুধামুখী মননাভিজাত্যের আন্তরিক উপস্থাপনে সদা ক্রিয়াশীল প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের বিনম্র নিবেদন বই সন্ধে। বইকে নিয়ে একটা গোটা সন্ধে আমরা উপহার দেব আপনাদের কাছে। আপনারা যারা মননশীল পাঠক, যারা আজকের এই অতিমারীজনিত দুর্যোগের ঘনঘটার মধ্যেও বইকে বন্ধু করে, বইকে সখা করে, বইকে প্রেমিক করে জীবনে বাঁচবার স্বপ্ন দেখছেন, জীবনে বাঁচবার মন্ত্র আওড়াচ্ছেন, সেই সমস্ত দীক্ষিত এবং শিক্ষিত পাঠকদের প্রতি আমাদের এই উপহার, বিনম্র উপহার বই সন্ধে। আজ 22 শ্রাবণ 1428, ইংরেজির 7 আগস্ট 2021, 7 আগস্ট 2021। বাঙালির মনন চৈতন্যের সেই অবিস্মরণীয় পুরুষ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। বস্তুতপক্ষে এই দিনটি আমাদের অদ্ভুত রকমের আত্মরোদনের দিন, কারণ বাঙালির প্রিয় কবি, বাঙালির প্রিয় প্রেমিক, বাঙালির প্রিয় ছোট গল্পকার, বাঙালির প্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব, বাঙালির প্রিয় সাংস্কৃতিক দূত, বাঙালির আত্মযাপনের অবিনাশী চরিত্র রবীন্দ্রনাথের আজ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দিন। দেখুন, জন্মিলে মরিতে হবে, এই বাক্যবন্ধটির যদি শাশ্বত সত্যকে আমরা ধরে নিই, যুগের বা ইতিহাসের বা কালের শিক্ষা, তাহলে মৃত্যু সম্বন্ধীয় আমাদের যে মানসিক সংবেদন কিছুটা হলেও কমানো যায়। রবীন্দ্রনাথ পরিণত বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ইতিহাস অনেকেরই জানা বা প্রায় সকলেরই জানা, কিন্তু রেখে গেছেন তার সৃষ্টি সম্ভার। যে সৃষ্টির নানা মাত্রিক কণাগুলো আমরা যদি আমাদের প্রতিদিনের এই সমস্যা জর্জরিত বিক্ষুব্ধ মনোবিকলন তত্ত্বের বিপ্রতীপে দাঁড় করাই, হাজির করি, তাহলে বুঝতে পারব রবীন্দ্রনাথের স্থূল দেহের মৃত্যু হলেও তিনি অবিনশ্বর পুরুষ হিসেবে আমাদের আত্মার পরমাত্মীয় হিসেবে বিরাজমান। সেই জন্য আজকে আমরা বেছে নিলাম, আজ থেকে অর্থাৎ 22 শ্রাবণ 1428, ইংরেজি 7 আগস্ট 2021 শনিবার, এই বই সন্ধ্যের আনুষ্ঠানিক সূচনা বা সূত্রপাত। বই সন্ধ্যা আসলে কি? বইয়ের কথা, বইয়ের ভাব সম্পদের কথা, লেখক বা সম্পাদক পরিচিতি এবং তৎ অনুষঙ্গে বইকে কেন্দ্র করে নানা ভাবের, নানা মাত্রার গঠনমূলক আলোচনা বা কনস্ট্রাকটিভ অ্যানালিসিস। এই প্রথম একটি সন্ধে 6:30 থেকে প্রায় 1 ঘন্টারও বেশি সময় আমরা বইকে কেন্দ্র করে, বই সংস্কৃতিকে কেন্দ্র করে একটি সন্ধের আয়োজন করেছি সাংস্কৃতিক উপস্থাপনা স্বরূপ। বাঙালির প্রাণের প্রতিষ্ঠান সূত্রধর, যে প্রতিষ্ঠান বিশ্বাস করে বাঙালি ছিল, আছে এবং থাকবে, বাঙালির আত্মপরিচয়ের যে গহন গভীর তাৎপর্য তার মননশীল সত্তায়, যে বাঙালি হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে লালন করেছেন,
যে বাঙালি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতন মানুষের প্রভিন্ন শিক্ষা কণিকাকে কালের কাছে উপস্থাপন করেছে, যে বাঙালি রামানন্দ চট্টোপাধ্যায়ের সেই লেখনীকে মর্যাদা দান করেছে, যে বাঙালি অবনীন্দ্রনাথের শিল্পকলাকে পূর্ণমাত্রায় আস্বাদন করেছে, যে বাঙালি অতুল প্রসাদের গানকে তার নিজের সত্তার সঙ্গে জড়িয়ে নিয়েছে, যে বাঙালি আবার দুঃখীরাম মজুমদারের ক্রিয়াশীল অস্তিত্বকে আজকের বিস্মৃতিপ্রবণ যুগে দাঁড়িয়ে শটান উপস্থাপন করেছে, যে বাঙালি হেমেন্দ্র কুমার রায়ের প্রাবন্ধিক সত্তাকে খুঁজে পেয়েছে, যে বাঙালি উদ্যোগ ভাবনার কিংবদন্তি পুরুষ রাজেন্দ্রনাথ মুখার্জির জীবন স্বীকৃতির কথা উপস্থাপনে তৎপর, যে বাঙালি সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, ব্রজেন্দ্রনাথ শীলের দার্শনিক সত্তার প্রতি নতনম্র, যে বাঙালি রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ সহ উত্তর এবং পূর্ব প্রজন্মের নানা সাহিত্যিকের কলম ছটায় তার সাহিত্যের ইতিহাসকে ঋদ্ধ করেছে, সেই বাঙালির আতের কথা বলা একান্ত আদ্যন্ত বাঙালি প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধর। তাই সূত্রধরের এই আন্তরিক নিবেদন আজকের বিপরীতমুখী আবহাওয়ায় চৈতন্য প্রতিটি মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় দাঁড়িয়েও আমরা বইকে ছাড়তে পারি না। ভুকা মানুষের হাতিয়ার বই কিনা এই প্রতর্কে আমরা যাব না, কিন্তু বাঁচতে অক্সিজেন নিয়ে নতুন জল হাওয়ায় নিজেদেরকে অভিসঞ্চিত করার ক্ষেত্রে বইয়ের বিকল্প কোনো কিছু নেই। তাই বই শুধু বন্ধু নয়, বই প্রেমিক, বই শিক্ষক, বই অভিভাবক এবং বই আমাদের বটবৃক্ষের মতন নিত্য নিয়োজিত করে আমাদেরকে তার ছায়াদান আস্বাদন করার ক্ষেত্রে। তাই সেই বই নিয়ে বই সন্ধে আজ 22 শ্রাবণ 1428, ইংরেজি 7ই আগস্ট 2021 শনিবার আমাদের বই সন্ধের প্রথম পর্ব একটি মরমী উপস্থাপনা বা অবতরণিকার মাধ্যমে। রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদ এক সাঙ্গীতিক সখ্য, দুই সঙ্গীত গুণী, দুজনের জীবনের নানা ঘটনা, নানা উত্থান পতন, সেই পারস্পরিক আকর্ষণে এই দুই গুণীর আন্তঃসম্পর্কের অভিবয়ান গানে এবং কথায় উপস্থাপন করবেন শ্রীমতী শ্রুতি গোস্বামী। শ্রুতি যারা বাংলা সংস্কৃতির ব্যতিক্রমী চর্চা সম্পর্কে অবগত তারা জানেন শ্রুতির উপস্থাপনার মৌলিকত্বা নিঃসন্দেহে অভিনিবেশযোগ্য। শ্রুতি ভাবে, গভীরভাবে ভাবে এবং সেই ভাবের বয়ানটিকে আত্মস্থ করে তার নিজস্ব মুন্সিয়ানায় উপস্থাপন করে। আজও তার ব্যত্যয় ঘটবে বলে আমরা মনে করি না। বাংলা ভাষা ও সাহিত্যের সফল এবং একই সঙ্গে জনপ্রিয় অধ্যাপক শ্রীমতী শ্রুতি গোস্বামীর একক উপস্থাপনায় আমরা শুনতে পাব রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদ এক সাঙ্গীতিক সখ্য। আপনারা আস্বাদন করুন আজকের এই বিশেষ দিনে দুই সঙ্গীত গুণীর আন্তঃসম্পর্কের অভিবয়ান নিয়ে আমরা গভীর তলে তলিয়ে যাওয়ার মতন একটি পরিবেশ পেয়েছি। এবার বাকিটা আমাদের আস্বাদন প্রিয় সত্তার উপরে সার্বিকভাবে নির্ভরশীল। আর একটি কথা,
আজ থেকে অর্থাৎ 7ই আগস্ট 2021, 22 শ্রাবণ 1428 শনিবার থেকে প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 6:30টায় নিরবচ্ছিন্নভাবে প্রাণারাম বাংলা চ্যানেলের কোষ্ঠী পাথরের মাধ্যমে সূত্রধরের বই সন্ধে আমরা উপহার দিতে পারব আপনাদের কাছে। আপনারা সেই উপহারটি গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন। নমস্কার। নমস্কার। সূত্রধর আয়োজিত বই সন্ধে শীর্ষক অনুষ্ঠানের প্রথম দিন আজ। এই সাপ্তাহিক আলাপ আলোচনার আয়োজনে আমাকে সামিল করার জন্য আমি সূত্রধরের কাছে, বিশেষত শ্রী সুমন ভৌমিকের কাছে কৃতজ্ঞ। আমি তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। 22শে শ্রাবণ উপলক্ষে আজকের এই আলোচনার সূত্রপাত, আর যে বইটাকে অবলম্বন করে, যে বইটাকে ঘিরে আমার আজকের কথা এগোবে, সেই বইটাও সূত্রধর থেকে প্রকাশিত। শ্রী সুমন ভৌমিকের গ্রন্থনায় 2019-এর অক্টোবরে বইটি প্রকাশিত হয়। পত্রপ্রভায় রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদ সেনের জন্মের 150 প্রাককালে এই বইটি বেরোয়। বইটা ছোট, আর বইটার নামেই যে উল্লেখ রয়েছে পত্র, চিঠি, রবীন্দ্রনাথ আর অতুল প্রসাদের ভেতরকার পত্র বিনিময়ের কয়েকটি টুকরো এই বইটির মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথই বলেছিলেন যে চিঠির রস হলো ভারহীন সহজের রস। এই বইটাও তেমন ছোট, ভারহীন, কিন্তু আমরা তো জানি যে সহজ কথা ততটাও সহজ নয়। তাই এই বইয়ের ভেতরে, এই সহজ কথাগুলোর ভেতর দিয়েই আসলে যে সত্যিটা উন্মোচিত হয়েছে, কোথাও কোথাও কিছু সত্যির ইশারা রয়ে গেছে, সেগুলো কিন্তু অনেক বড়। আমাদের কাছে অনেকটাই ঐতিহাসিক হয়ে ওঠে এই চিঠির ইশারাগুলো, এই চিঠির ইঙ্গিতগুলো। আজকে সেই রকম কয়েকটা চিঠি এবং আনুষঙ্গিক কিছু কথা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। রবীন্দ্রনাথ আর অতুল প্রসাদ, এই দুই উজ্জ্বল ব্যক্তিত্ব, বাংলা সংস্কৃতি জগতের এই দুই ব্যক্তিত্ব, দুজনের মধ্যেকার যে সম্পর্ক, দুজনের ভেতরকার যে বন্ধুতা, যে সখ্য, সেই সখ্য নিয়েই আমার কথা। দুজনের মধ্যে বয়সের ব্যবধান 1 দশকের, ফলে সমবয়স্ক তারা নন, বেশ কিছুটা ব্যবধান রয়েছে। তবু যে সখ্য তাদের গড়ে ওঠে, সেই সখ্য কেবল ওই সমবয়স্ক বন্ধুর সখ্য নয়, সেই সখ্য আরও অনেক গভীর, আরও অনেক ব্যাপক, সাংগীতিক, সাংস্কৃতিক, মানবিক। এই সম্পর্কের সূত্রপাত বাস্তবত যে সময়ে, আসলে তার আগে থেকেই তাদের সম্পর্কের একটা সূত্র রচনা হয়ে গিয়েছিল তাদের পূর্ব প্রজন্মের হাত ধরে। দেবেন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ, তার সমকালে তিনি তো সমকালীন শিক্ষিত যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বাঙালি মহল, তাদের একটা কেন্দ্রস্থলে, এবং দেবেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেওয়ার কারণে শুধু নয়, আরও অনেক কারণেই এই কেন্দ্রবিন্দুটাতে ছিলেন সে সময়, এবং তাকে ঘিরে আরও অনেক সাধারণ বাঙালির আত্মবিকাশের রাস্তাগুলো গড়ে উঠছিল। তেমনই একজন ব্যক্তিত্ব ছিলেন রামপ্রসাদ সেন। ঘটনাচক্রে এই রামপ্রসাদ সেন অতুল প্রসাদ সেনের বাবা। ঢাকায় থাকতেন, সেখান থেকে
পড়াশোনা শেষ করে তিনি চাকরির চেষ্টা করছিলেন, ছোটোখাটো চাকরি করছিলেনও, কিন্তু ওই সময়টাতে নতুন শিক্ষায় শিক্ষিত হতে চাওয়া যে সমস্ত বাঙালি যুবক, বাঙালি তরুণ প্রজন্ম, তাদের ভেতরে যে দ্বিধা, যে সংকট, যে দ্বন্দ্ব দেখা যাচ্ছিল, রামপ্রসাদও তার বাইরে ছিলেন না। ফলে রামপ্রসাদ চেষ্টা করেন কলকাতায় আসবার, অন্য একটি সংস্কৃতির সঙ্গে, অন্য একটি মেধা জগতের সঙ্গে যুক্ত হবার, এবং সেই সময় তাকে সাহায্য করেন দেবেন্দ্রনাথ। তাকে কলকাতা মেডিকেল কলেজে দেবেন্দ্রনাথ ভর্তির সুযোগ করে দেন, এবং সেখান থেকে পড়াশোনা করে রামপ্রসাদ আবার ফিরে যান তার নিজের বাসভূমিতে। সেখানে নিজের কাজ শুরু করেন চিকিৎসা বিদ্যা শিখবার পর। এইটি ছিল পূর্বসূত্র, এবং রামপ্রসাদ ব্রাহ্মধর্মে দীক্ষিতও হন। রামপ্রসাদ যাকে বিবাহ করেন, হেমন্ত শশী, তিনি আরও এক ব্রাহ্ম সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিত্বের কন্যা, কালীনারায়ণ গুপ্ত, যাকে ব্রাহ্ম সমাজের মানুষজন অনেক সময় ভক্ত কালীনারায়ণ বলেও ডাকতেন। এই কালীনারায়ণের মেয়ে হেমন্ত শশী, তার সঙ্গে বিবাহ হয় রামপ্রসাদ সেনের, এবং তাদের সন্তানাদির মধ্যেই একজন অতুল প্রসাদ সেন। রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের তাহলে ইতিহাসের একটা খণ্ড এটাই। রবীন্দ্রনাথের সঙ্গে অতুল প্রসাদের সাক্ষাৎ পরিচয় আরও অনেকটাই পরে, স্বাভাবিকভাবেই। অতুল প্রসাদ বিলেত যান, বিলেত থেকে লেখাপড়া শেষ করবার পর তিনি ফেরত আসেন 1895 সালে বাংলায়। এই সময়টাতেই তার সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম পরিচয়। 1895-এ সম্ভবত রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারীর মেয়ে সরলা দেবীর সূত্রে অতুল প্রসাদের সঙ্গে রবীন্দ্রনাথের একটি সাক্ষাৎ ঘটে, এবং এর কাছাকাছি সময়ে রবীন্দ্রনাথের তরফ থেকে অতুল প্রসাদকে লেখা একটি চিঠির হদিশ আমাদের এই আলোচ্য বইটার ভেতরে প্রথম চিঠি হিসেবে সংকলিত হচ্ছে। সম্ভবত এটি 1897-এর মার্চের আগে লেখা। এর উল্লেখ করলাম একটি কারণে, এই চিঠির ভেতরে এমন একজনের নাম উল্লেখ রয়েছে, সতীশ, ডাক্তার সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ইনি বর্ণকুমারী দেবীর স্বামী। এর মৃত্যু হয় 1897-এর মার্চে। ফলে চিঠিটায় তারিখ উল্লেখিত না থাকলেও আমরা অনুমান করে নিতে পারি যে এই চিঠি 97-এর মার্চের আগে লেখা, এবং অতুল প্রসাদ তখনও কলকাতায় রয়েছেন, বাংলায় রয়েছেন, চেষ্টা করছেন ওকালতির তার যে কেরিয়ার, সেই কেরিয়ারটি গড়ে তোলার। রবীন্দ্রনাথ তখন পূর্ণ মাত্রায় নিজের সাহিত্য, সঙ্গীত চর্চা সব কিছু চালিয়ে যাচ্ছেন। রীতিমতো নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন প্রায় আঞ্চলিক স্তরে, বাংলার ভেতর, কিছুটা জাতীয় স্তরে। রবীন্দ্রনাথের আন্তর্জাতিক খ্যাতি, আন্তর্জাতিক পরিচিতি তখনও পর্যন্ত গড়ে সেভাবে ওঠেনি। এই যে আন্তর্জাতিক খ্যাতি যা গড়ে উঠল নোবেল প্রাপ্তির পর, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ অতুল প্রসাদের ভেতরে আবার একটা নতুন করে সম্পর্কের বিকাশ ঘটে। যে প্রথম চিঠির কথা বললাম, তার যে উত্তর অতুল প্রসাদের তরফ থেকে, এই দুটো চিঠি পাশাপাশি পড়লে বুঝতে পারা যায় যে তখনও পর্যন্ত দুজনের সম্পর্কর মধ্যে কিছুটা ফর্ম্যালিটি রয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ অতুল প্রসাদকে তখনও আপনি সম্বোধন করেন, বয়সে ছোট হওয়া সত্ত্বেও। এই সম্বোধনের ভেতরে যেটুকু, সম্বোধনের মাধ্যমে যেটুকু দূরত্বের বোধ আমাদের কাছে অন্তত প্রতীত হয়, সেই দূরত্বটুকু তখনও তাদের মধ্যে রয়েছে। এই আপনি তুমিতে উত্তীর্ণ হয় কিছু বছর পর। অতুল প্রসাদ 1895 থেকে যে সময়টা কলকাতায় ছিলেন, সেই সময় খামখেয়ালি সভা তৈরি হচ্ছে কলকাতায়, এবং রীতিমতো একটা জমজমাট সাহিত্য সংস্কৃতির বাসর সেখানে চলছে, যাতে অনেক মানুষ রয়েছেন। রবীন্দ্রনাথ তো আছেনই, দ্বিজেন্দ্রলাল রায় রয়েছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রয়েছেন, অমল হোম রয়েছেন, এবং অতুল প্রসাদও রয়েছেন, সুকুমার রায় রয়েছেন। এরা সবাই মিলে একটা খুব
উপভোগ্যতার ভেতর দিয়ে সংস্কৃতিকে যাপন করার চেষ্টা করছিলেন সে সময়। কিন্তু এখান থেকে অতুল প্রসাদের একটা বিচ্ছেদ ঘটে। তিনি চলে যান আরেকবার বিদেশে। কারণ এটা হয়তো আপনাদের সকলেরই জানা যে অতুল প্রসাদ স্কটল্যান্ডে যেতে বাধ্য হয়েছিলেন বিবাহ করবার জন্য। সেই সময় ব্রিটিশ ভারতবর্ষের যে বিবাহ আইন, তাতে খুব নিকট আত্মীয়তা সম্পর্কের মধ্যে দাম্পত্য বা বিবাহ এটি অনুষ্ঠিত হওয়া সম্ভব ছিল না। অতুল প্রসাদ বিয়ে করেছিলেন নিজের মামাতো বোন হেমকুসুমকে, কৃষ্ণ গোবিন্দ গুপ্তের মেয়ে হেমকুসুম। এই সম্পর্কটিকে মান্যতা দেওয়া সম্ভব ছিল না, বিবাহে বা দাম্পত্যে প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না সে সময় ভারতবর্ষে। তাই তারা স্কটল্যান্ডে গিয়ে সেখানকার আইন মতে বিবাহ করেন। 1900 সালে এই বিবাহটি হয়। তার কয়েক বছর পর অতুল প্রসাদ সপরিবার আবার ফেরত আসেন ভারতবর্ষে। কলকাতায় কিছুদিন থাকবার চেষ্টা করেন, বাংলায় কিছুদিন থাকবার চেষ্টা করেন, কিন্তু খুব স্বচ্ছন্দ ছিল না সেই সময়টা। তাই আবার তাকে ফেরত যেতে হয়, আবার তাকে চলে যেতে হয় লখনৌতে। লখনৌতে গিয়ে সেখানে তিনি আমৃত্যু নিজের জীবন, নিজের কেরিয়ার, নিজের পেশা জীবন, নিজের কর্মজীবন, সংস্কৃতি জীবন সব কিছুই চালিয়ে যেতে পেরেছিলেন। যদিও ব্যক্তিগত জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মুখোমুখি তাকে সেই সময় হতে হয়, সে পরের কথা। রবীন্দ্রনাথের কথায় আবার চলে আসি। রবীন্দ্রনাথের যে আন্তর্জাতিক খ্যাতির কথা আমরা বলছিলাম, যেটা 1913-তে নোবেল প্রাপ্তির পর খুব নির্দিষ্টভাবে এই সময় থেকে তার ঘটতে থাকে। এই নোবেল প্রাপ্তির ঘটনাকে অবলম্বন করেই কিন্তু ঠিক সেই সময়টাতেই অতুল প্রসাদের বিখ্যাত গানটি লেখা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। গানটি দীর্ঘ, অনেকগুলি স্তবক তার মধ্যে রয়েছে। তার মধ্যে একটি স্তবকে রবীন্দ্রনাথের নাম খুব স্পষ্ট উল্লেখিত, একটি স্তবক একেবারে আলাদা করে ডেডিকেটেড রবীন্দ্রনাথের জন্য। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ চিনে, গরব কোথায় রাখি গো, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা। এই ছিল সেই স্তবক, তোমার চরণ তীর্থে। এই বাংলা ভাষা তার চরণ তীর্থে জগৎ যাওয়া আশা করছে। এবং তার সূত্র হলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মতো বা রবীন্দ্রনাথদের মতো এই রকম উজ্জ্বল ব্যক্তিত্ব, বাংলা মায়ের এমন অপূর্ব সব সন্তানদের কারণেই, বাংলার কোলে এই সব অপূর্ব সন্তান জন্মের কারণেই বাংলা যুক্ত হচ্ছে এই গোটা পৃথিবীর সঙ্গে, গোটা বিশ্বের সঙ্গে, জগতের সঙ্গে। অতুল প্রসাদ রবীন্দ্রনাথকে দেখছেন একজন অনুজ সংস্কৃতি কর্মী হিসেবে। তিনি একজন অগ্রজ সংস্কৃতি কর্মীকে এইভাবে দেখছেন, এই সূত্রটা ধরে দেখছেন, এটি ছিল বলবার কথা। এবং এই সময়টার সঙ্গে যুক্ত করে নেওয়া যায় আরও পরবর্তী আমলের একটা সময়ের কথা। অতুল প্রসাদের রবীন্দ্রনাথকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করা, তাকে এইভাবে উদযাপন করা, রবীন্দ্রনাথের উপস্থিতি গোটা বাংলার এবং ভারতবর্ষের সংস্কৃতির ভেতরে রবীন্দ্রনাথের উপস্থিতিকে সেলিব্রেট করছেন একজন অনুজ সংস্কৃতি কর্মী। সেই সূত্রে আরও দুটি গানের কথা উল্লেখ করা যায়। পরবর্তী সময়ে লেখা 1923-এ লেখা দুটি গান, জয়তু 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 কবি আর এসো হে ভারতভূষণ। আর 1931 সালে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষে লেখা গাহ রবীন্দ্র জয়ন্তী বন্দন। এগুলি একেবারে আনুষ্ঠানিক গান বলা যেতে পারে, রবীন্দ্রনাথকে স্বাগত জানানোর জন্যেও একদম নির্দিষ্ট উপলক্ষ ভিত্তিক গান এগুলো। কিন্তু এগুলোর সূত্র উল্লেখ করা প্রয়োজন এই কারণে, যেটা বললাম, যে একজন পরবর্তী সময়ের সংস্কৃতি জগতের মানুষ তিনি কিভাবে দেখছেন তার অগ্রজ এই কবি, সাহিত্যিক, সঙ্গীতকার এঁকে, এই দেখাটা আমাদের কাছে কিন্তু খুব উল্লেখযোগ্য হয়ে ওঠার কথা। একজন অনুজ কবি আর একজন অগ্রজ কবিকে
শুধুমাত্র এরকমভাবে তার গানেই উদযাপন করেন, তার উল্লেখ করে উদযাপন করেন তা কিন্তু নয়। আমরা আরও এক ধরনের উদযাপনের তথা আরেকটু স্পষ্ট করে বললে আত্মীকরণের প্রবণতা অতুল প্রসাদের মধ্যে দেখতে পাব। তার গানের কাব্যাংশে মূলত রবীন্দ্রনাথের গানের বা রবীন্দ্র উচ্চারণের কিছু পুনরুচ্চারণ, কিছু অনুসরণ, কখনো কখনো কিছু অনুকরণও দেখতে পাওয়া যায়। এটা খুব স্বাভাবিক ছিল, কারণ রবীন্দ্রনাথের মতো একজন ব্যক্তিত্ব বাংলা সংস্কৃতির ভেতরে তার উপস্থিতি এই অনুসরণের একটা বিপুল সম্ভাবনা তৈরি করে দিয়েছিল। এবং অতুল প্রসাদের গান যদি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায় বা শোনা যায় বা পড়া যায়, তাহলে এই অনুসরণের মাত্রাগুলোকে খুঁজে পেতে পারি আমরা। 1913 সালের কথা বলছিলাম, নোবেল প্রাপ্তির সময়ের কথা। তার পরবর্তী সময়ের কথা এবার বলবো। 1914 সাল, রবীন্দ্রনাথ নিজের ব্যক্তিগত জীবন এবং নিজের কর্মজীবনে তখন বেশ কিছু হার্ডেল পেরিয়ে এসেছেন, আরও কিছু পেরোচ্ছেন। স্ত্রী মারা গেছেন, কন্যা মারা গেছেন, পুত্র মারা গেছেন, একের পর এক 20 শতকের গোড়ার দিক থেকে। এবং নোবেল প্রাপ্তির মতো একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা তার জীবনে ঘটে গেছে বেশ কিছু তিক্ততাকে সঙ্গে নিয়ে। আমরা নিশ্চয়ই জানি যে নোবেল প্রাপ্তির পর বাংলায়, ভারতবর্ষে রবীন্দ্রনাথের নামে কত রকমের কথা প্রচলিত হচ্ছিল, কত রকমের কুৎসা তাকে ঘিরে চলছিল। সেই সময় সম্ভবত একটু নিষ্কৃতি পাওয়ার জন্যেই, একটু শান্তির খোঁজেই রবীন্দ্রনাথ কিছু সময়ের জন্য বাংলা থেকে চলে যান ভ্রমণ উপলক্ষে অন্য একটা জায়গায় একটু মুক্ত বাতাসের কাছে। এ সময় তিনি যান নৈনিতালের কাছে রামগড় পাহাড়ে। আলমোড়া যাবার পথে এই জায়গাটি পড়ে। সেখানে রামগড় একটি শৈলাবাস ছিল, বিলিতি শৈলাবাস। সেখানে রবীন্দ্রনাথ তার পরিবারের কিছু মানুষজন এবং কিছু সহৃদয় বন্ধু স্বজনকে নিয়ে কিছুদিনের জন্য থাকেন। এই বাড়িটির নাম রবীন্দ্রনাথই দেন হৈমন্তী। রামগড় পাহাড়ের এই হৈমন্তী বাড়িতে রবীন্দ্রনাথের কাছের মানুষজনের যে বৃত্ত, সেই বৃত্তের অন্তর্ভুক্ত হন অতুল প্রসাদ। ততদিনে কিন্তু ওই আপনি থেকে তুমিতে উত্তরণটি ঘটে গেছে। রবীন্দ্রনাথের খুব কাছের একজন মানুষ হয়ে উঠেছেন অতুল প্রসাদ, যে কারণে অত দূরেও তিনি আমন্ত্রিত হয়েছেন চলে আসার জন্য। অতুল প্রসাদ যান সেখানে। তখন তিনি লখনৌতেই থাকছিলেন এবং তার পেশা যথেষ্ট সফলভাবে চলছে, পেশা জগৎটা। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার মুখোমুখি তিনি হয়েছেন, অনেক রক্তাক্ত হচ্ছেন ব্যক্তিগত পরিসরটার ভেতরে। তিনিও একরকম নিষ্কৃতির আশাতেই ছুটছেন এবং রবীন্দ্রনাথের সান্নিধ্যটা তার কাছে অনেকটা সেই প্রলেপের মতো ছিল, শান্তি প্রলেপের মতো ছিল। অতুল প্রসাদও যান রামগড় পাহাড়ে ওই শৈলাবাসটিতে। সেখানে তৈরি হওয়া কিছু গান আমাদের বাঙালি শ্রোতাদের কাছে, পরবর্তী সময়ের বাঙালি শ্রোতাদের কাছে চিরস্মরণীয় হয়ে থেকে গিয়েছিল। সেখানেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, ওই বিপুল উদার উন্মুক্ত প্রকৃতির ভেতরে বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই বিখ্যাত গানটি। এবং এই গানটি যখন তৈরি হচ্ছে, সেই তৈরি হওয়ার মুহূর্তের সাক্ষী ছিলেন অতুল প্রসাদ। অতুল প্রসাদও একটি গান এ সময় রবীন্দ্রনাথকে শুনিয়েছিলেন। এই গানটির উদ্দিষ্ট কে এ বিষয়ে অতুল প্রসাদ তো কিছু বলে যাননি, কিন্তু গানটি শুনলে ওই একটা প্রতীতি জন্মায়
এই গানটির ভেতরে কোনো এক অপরিচিত ঈশ্বর যেমন রয়েছেন, তেমনি হয়তো খুব জীবন্ত সামনে বসে থাকা একজন মানুষ, যাকে প্রাণপণ অনুসরণ করা যায়, যাকে নিজের সর্বস্ব সমর্পণ করা যায়, ভরসা করা যায়, এই রকমের একজন মানুষকে নিয়ে লেখা। আমার কেন জানি না, এই গানটা শুনলেই মনে হয় এই গানটির উদ্দিষ্ট ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদের লেখা গান। তুমি গাও, তুমি গাও, তুমি গাও, তুমি গাও গো, গাহো মম জীবনে বসি, বেদনে বাঁধা জীবন বিনা, ঝংকারি বাজাও, তুমি গাও, তুমি গাও গো, গাহো মম জীবনে বসি। ইনফ্যাক্ট এই গানের যে উচ্চারণ, যে কাব্যাংশের যে উচ্চারণ, সেই উচ্চারণের ভেতরেও রবীন্দ্রনাথের গানের একটা ছায়া যেন অদ্ভুতভাবে পড়ে থাকে। এই যে দেখুন, বেদনে বাঁধা জীবন বিনা ঝংকারি বাজাও, এটা শুনলেই আমার রবীন্দ্রনাথের গানের কথা মনে পড়ে। আরও আঘাত সইবে আমার এই গানের কথা। কিংবা তুমি গাও মম জীবনে বসি, রবীন্দ্রনাথ যে জীবন দেবতার কথা কল্পনা করেছিলেন, যে জীবন দেবতার কথায় বিশ্বাস রেখেছিলেন, আস্থা রেখেছিলেন, তিনিও তো সেই অন্তর মাঝে অহরহ বসে ভাষা সঞ্চার করেন, তার মুখে, তার কলমে, তার কণ্ঠে। এই কথাই যেন পুনরাবৃত্ত হচ্ছে একটু অন্য ভঙ্গিমায়, একটু অন্য শব্দ বিন্যাসে অতুল প্রসাদের গানে। এবং এই গানের সঞ্চারিতে অতুল প্রসাদ বলছেন, দগ্ধ যাবে চিত্ত হবে এ মরু সংসারে, স্নিগ্ধ কর মধুর সুরধারে। কথাটা আরেকটু প্রণিধানযোগ্য, দগ্ধ যাবে চিত্ত হবে মরু সংসারে, স্নিগ্ধ করো মধুর সুরধারে। আবারও সেই রবীন্দ্রনাথের গানের অনুষঙ্গ যেন চলে আসে, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। সমস্ত মাধুরী আমার চোখের সামনে থেকে শূন্য হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে, তুমি গীত সুধা রস দাও, সুধা অমৃত। আমার এই ভেঙে যাওয়া, ছিঁড়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া যে জীবন, যে মরু জীবন, তাতে তুমি সেই অমৃত রস সঞ্চার করতে পারো। বা সঙ্গীতে যেন সেই অমৃত রস, সুরই যেন সেই অমৃত রস, যা আমাকে আবার সঞ্জীবিত করবে, আবার জীবনের পথে মুখ ফেরাতে সাহায্য করবে। জীবনে যতবার এরকম অদ্ভুত অভিজ্ঞতার, এরকম রুক্ষতার, কাঠিন্যের মুখোমুখি তারা হচ্ছেন, ততবার তারা ফিরে আসতে চাইছেন গানের দিকে, সুরের দিকে, কারণ সুরই সেই সুধাটি। আরো অজস্র জায়গায় এই মেটাফরের মধ্যে, ইমেজারির মধ্যে, যে ইমেজারি বা চিত্রকল্প অতুল প্রসাদ তার গানের কাব্যে ব্যবহার করছেন, বাণীতে ব্যবহার করছেন, তার ভেতরে খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন, আমারে ভেঙে ভেঙে করো হে তোমার তরি। এখানে যে বক্তব্যটি প্রকাশিত ঈশ্বরের কাছে, এটি একদমই আধ্যাত্মিক ভাবের একটি গান। ঈশ্বরের কাছে এইটি প্রার্থনা আমার, যে আমাকে ত্রাণ করার দরকার নেই, বরং তুমি আমাকে কষ্ট দাও, আমার জীবন বিনায় তুমি বেদনার সুরটাই বাজাও। ওটি না বাজলে আমি জীবনে এগোতে পারবো না, ওটিই বাস্তব। আমাকে তুমি ভাঙো, আমাকে ভেঙে, আমাকে রোদে জলে রেখে, আমাকে পুড়িয়ে, আমাকে অনেক ক্লেশের ভেতর দিয়ে চালিয়ে তুমি আমাকে পথ দেখাও। এটি আসল কথা।
আরেকটি গান, তাতে অতুল প্রসাদ বলছেন, খুব খুব সার্কাস্টিক সেই গানটির ধরনটা, কথা বলবার ধরনটা, একটা আত্মবিদ্রূপও তার মধ্যে রয়েছে। নিজের অবস্থা দেখে নিজেকে দেখেই পরিহাস করবার একটা প্রবণতা রয়েছে। এত হাসি আছে জগতে তোমার, বঞ্চিলে শুধু মোরে, বলিহারি বিধি বলিহারি যাই তোরে। বিধাতাকে, ঈশ্বরকে এখানে রীতিমতো যেন ঠাট্টার ছলেই বলা হচ্ছে বলিহারি। সবাইকে তুমি এত হাসি দিতে পারলে, সবার জীবনে তুমি এত আনন্দের ভাণ্ডার উজাড় করে দিতে পারলে, আর আমার জন্য কেবল এই দুঃখ বরাদ্দ, আমার জন্য কেবল এই যন্ত্রণাই বরাদ্দ, আমাকেই তুমি শুধু বঞ্চনা করলে। গোটা গানটা জুড়েই মোটামুটি এই অস্বস্তির কথা, এই বিরক্তিজনিত নৈরাশ্যজনিত যে পরিহাস, তার কথা উচ্চারিত। কিন্তু গানের যে শেষ অংশ, সেখানে আসলে তার কনক্লুশন বা উপসংহারটি রয়েছে। সেখানে অতুল প্রসাদ বলছেন, বুঝেছি তোমার মধুর মুরলি বাজিবে না মোর তরে, এসো ঘন শ্যাম তোমার রুদ্র দণ্ড লইয়া করে, লয়ে যাও মোরে হে চির বিরাম তোমার রথের পরে, বলিহারি বিধি বলিহারি যাই তোরে। এই যে উপলব্ধিটা, বুঝেছি তোমার মধুর মুরলি বাজিবে না মোর তরে, এবং এই শেষ পর্যন্ত এই প্রত্যয়টা, তুমি আমাকে তোমার রুদ্রদণ্ড নিয়েই দেখা দাও, তোমার ওই রুদ্র রূপেই তুমি দেখা দাও, তোমার মাধুর্য রূপ আমার জন্য নয়, তোমার ওই রুদ্র রূপই আমাকে দেখাও, তোমার ওই বাম রূপই আমাকে দেখাও, তোমার দক্ষিণ হস্ত, তোমার বরাভয় মুদ্রা আমার জন্য নয়, তোমার রুদ্রমূর্তিই দেখাবো আমাকে। এই যে উচ্চারণ, এ তো একান্তভাবে রবীন্দ্রনাথের শুধু গানে কেন, সাহিত্য, সঙ্গীত এবং দর্শন চিন্তার যে ধারাবাহিক পরিসর, তার মধ্যে আমরা বারবার উচ্চারিত হতে দেখি। কারণ এই যে দর্শন, এই যে দার্শনিক প্রত্যয়, এই যে তত্ত্ব, এটি রবীন্দ্রনাথ গ্রহণ করছেন, স্বীকরণ করছেন উপনিষদ থেকে। এবং এটা রবীন্দ্রনাথের পারিবারিক একটি আপব্রিঙ্গিংয়ের ভেতরেই ছিল, কারণ তারা ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত, এবং ব্রাহ্ম সমাজের যে দর্শন চিন্তা, সেটি গড়েই উঠছে বেদান্ত উপনিষদকে অবলম্বন করে। ফলে এটা খুব স্বাভাবিক ছিল রবীন্দ্রনাথের উচ্চারণের ভেতরে। স্বাভাবিক বলাটা ভুল, মানে অনেক শ্রম এবং অনেক আত্মীকরণের ফলেই এই উচ্চারণ খুব সত্যি হয়ে, সহজ সত্যি হয়ে হয়তো প্রকাশিত হয়। সেই সত্যিই কিন্তু অতুল প্রসাদের গানের ভেতরেও আমরা দেখতে পাচ্ছি, গানের কাব্যাংশে, তার কবিতায় আমরা দেখতে পাচ্ছি। কারণ এই একই ধরনের একটি বাস্তব ক্লেশকর একটা জীবন যন্ত্রণার ভেতর দিয়ে তিনিও গিয়েছেন, এবং শেষ পর্যন্ত এটি তার উপলব্ধিতে পৌঁছনোর একটা ভূমি, একটা ক্ষেত্র হিসেবে আমরা দেখতে পারি। আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের অনুসরণ, কখনো অনুকরণ বা পুনরাবৃত্তি, এগুলো থাকে বলেই কিন্তু একটা যুগ তৈরি হয়। আমরা না হলে রবীন্দ্রনাথকে একদম একটা বিচ্ছিন্ন ব্যতিক্রমের মতো হয়তো পেতাম বাঙালি সংস্কৃতি জগতে, তা নয়। তিনি এই যুগ তৈরি করতে পারলেন, এবং একটা যুগ তখনই তৈরি হয় যখন একজন মানুষ বা একাধিক মানুষ একটা ট্রেন্ড তৈরি করতে পারেন, যে ট্রেন্ডটি, যে প্রবণতাটি বা প্রবণতাগুলি অনুসরণযোগ্য। আমি এই কারণেই এই সম্পর্কটাকে, রবীন্দ্রনাথ এবং অতুল প্রসাদ যে দুজন মানুষকে নিয়ে আমাদের আলোচনা আজকের, তাদের ব্যক্তিগত সম্পর্কের কথা শুধু বলতে চাইছি না, আমি এই সম্পর্কটিকে আরও অনেক বড় করে সাংস্কৃতিক সম্পর্ক হিসেবে দেখতে চাইছি।
এবং তার প্রমাণ পেতে গেলে আমাদের এই গানের দিকে, তাদের সৃষ্ট শিল্পের দিকেই তাকাতে হবে। 1914 সালের কথা বলছিলাম, এবার 1915 সালের কথাও বলা যাক। 1915 সালে অতুল প্রসাদ কিছুদিনের জন্য এসেছিলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ তখন মোটামুটি পাকাপাকিভাবে শান্তিনিকেতনেই থাকছিলেন। তার ধারাবাহিকভাবে সেখানকার কাজকে চালিয়ে নিয়ে যেতে হতো, অনেক শ্রম তাতে রাখতে হতো। অতুল প্রসাদের জীবন তখন বেশ টালমাটাল। স্ত্রীর সঙ্গে সম্পর্কে তখন অনেক রকমের জটিলতা এসে দেখা দিয়েছে। তিনি লখনৌয়ের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন। উদ্দেশ্য কি, গন্তব্য কোথায়, খুব নির্দিষ্ট নয়, স্পষ্ট নয় তার কাছে। নানান জায়গায় ঘুরছেন, চেষ্টা করছেন নিজেকে শান্ত রাখবার, নিজের অবস্থাকে খানিকটা সংযত করে ফেলবার। দার্জিলিং যান, কলকাতা যান এবং শান্তিনিকেতন যান রবীন্দ্রনাথের কাছে। শুশ্রূষা ছিল রবীন্দ্রনাথের সান্নিধ্য তার কাছে অনেকটা, তাই রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করা। সেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে থাকাকালে অতুল প্রসাদ একটি গান লেখেন। তার অনেক গানের ভেতরে এই সুরটি ব্যবহৃত হয়েছে। পিলুর কাঠামোয় এই সুর তৈরি করা। ওগো আমার নবীন সাখী, ছিলে তুমি কোন বিমানে, আমার সকল হিয়া মুঞ্জরিছে তোমার ওই করুণ গানে। এই গানটি সে সময়ে রচনা এবং সেই সময়ে রবীন্দ্রনাথকে এই গানটি তিনি শুনিয়েও ছিলেন। এই সময়ের পর আরও বেশ কয়েক বছর রবীন্দ্রনাথের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়নি, কিন্তু পত্র বিনিময় হয়েছিল। এর বেশ কিছু বছর পর আবার তিনি শান্তিনিকেতনে আসেন। সেই সময় তার সঙ্গী ছিলেন দিলীপ কুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ কুমার রায়। এবং সেই সময় এই তিনজনের ভেতরে বাংলা গান নিয়ে, বাংলা সঙ্গীত নিয়ে একটা অপূর্ব আলোচনা, সত্যিকারের আলোচনা হয়েছিল, যার কথা পরে আসছি। এই সময়ে, যে সময়ের কথা বললাম, তারপর অতুল প্রসাদ আবার ফিরে যান তার বাড়িতে, লখনৌয়ের বাড়িতে, এবং সেখানে থাকতেও আরম্ভ করেন। ব্যক্তিগত সম্পর্ক একভাবে তারা ম্যানেজ প্রায় করছিলেন বলা যায়। রবীন্দ্রনাথ তাকে কিন্তু ধারাবাহিকভাবে সে সময় চিঠি লিখছেন, শান্তিনিকেতন থেকে চিঠি লিখছেন, এবং অতুল প্রসাদের কাছে রীতিমতো কিছু অনুরোধ খুব স্পষ্টতই জানাচ্ছেন রবীন্দ্রনাথ। কখনো তার সঙ্গীত ভবনের জন্য শিক্ষক দরকার, এবং আমরা জানি অতুল প্রসাদ লখনৌতে থাকাকালে ওই অঞ্চলের যে সঙ্গীত চর্চা তার সঙ্গে খুব নিবিড়ভাবে যুক্ত ছিলেন। সেখানে সঙ্গীতের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে তাতে সামিল অতুল প্রসাদ, এবং ওই অঞ্চলে উত্তর ভারতের যে গোটা বেল্ট, সেখানে যে সমস্ত উল্লেখযোগ্য গাইয়েরা রয়েছেন, তাবড় তাবড় যে সমস্ত মার্গসঙ্গীত শিল্পীরা রয়েছেন, তাদের সঙ্গে রীতিমতো ওঠবোস তখন অতুল প্রসাদের। তার ব্যারিস্টারের পেশা একদিকে, ওকালতির পেশা একদিকে, আর একদিকে খুব সমান্তরালে ধারাবাহিকভাবে তিনি এই কাজটা করে যাচ্ছিলেন। ফলে রবীন্দ্রনাথ খুব সঙ্গত কারণেই অতুল প্রসাদকেই অনুরোধ করছেন যে ভাটখান্ডেজির কোনো শিষ্যকে যদি এখানে শান্তিনিকেতনে আনানোর ব্যবস্থা করা যায় গান শেখানোর জন্য। বেশি মাইনে দিতে পারবো না, হয়তো মাসে 100 টাকা ম্যাক্সিমাম দিতে পারি, কিন্তু তুমি কি ব্যবস্থা করতে পারো না একটা? অতুল প্রসাদের কাছে এই দাবিটা তখন রবীন্দ্রনাথ কিন্তু করতে পারেন, তাদের ব্যক্তিগত সম্পর্কের কারণেও, এবং অতুল প্রসাদের ওই অঞ্চলে তার যে প্রতিষ্ঠা, তার যে খ্যাতি এবং তার যে সম্বন্ধ ওই অঞ্চলের সংস্কৃতি জগতের সঙ্গে, তার কারণে। শুধু এটুকু নয়, পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্যক্তিগত বেশ কিছু মজাদার আলাপ বিনিময় হচ্ছে, খাবার দাবার পাঠাচ্ছেন হয়তো একে অন্যকে। এবং আরও একটা জিনিস ঘটছে, রবীন্দ্রনাথ নতুন গান তৈরি হলে, নতুন লেখা তৈরি হলে অতুল প্রসাদের মতো অনুজ ব্যক্তিত্বদের কাছে
তাদের মতামত জানতে চাইছেন। 1929 সালের এরকম একটি চিঠি পাওয়া যায় যেখানে রবীন্দ্রনাথ, আমি চিঠিটা একটু বরং পড়েই শোনাই, ভালো লাগবে। 1929 সালে আশ্বিন মাসে লেখা এই চিঠি। মনে সংকল্প ছিল বিজয়া দশমীতে তোমাকে কবির আশীর্বাদ পাঠাবো। ঠিকানার অপেক্ষায় ছিলুম। বিশেষ কিছু নয়, আমার স্বরচিত গুটিকতক বই, সম্পাদকের সমালোচনার জন্য নয়, সমজদারের সম্ভোগের জন্য। শেষ বেলাকার ফসল, সুতরাং আশা করি পাক ধরেছে, কিন্তু স্বাদ হয়েছে কিরকম তার বিচার তোমাদের পরেই রইল। অভিমত দাবি করে বিপদে ফেলতে চাইনে। আমাদের শাস্ত্রমতে আহার কালে কথা কইতে নেই, কাব্য আস্বাদন কালেও সেই নিয়ম প্রচলিত থাকলে অশান্তির কারণ ঘটে না। সমজদারের সম্ভোগ, অতুল প্রসাদকে রবীন্দ্রনাথ কিন্তু সেই সমজদার বৃত্তটির অন্তর্ভুক্ত করে দেখতে পাচ্ছেন এই সময়, এবং তাকে তার কাব্য পাঠাচ্ছেন। বলছেন বটে মতামতের জন্য নয়, কিন্তু অবশ্যই সমজদারের কাছ থেকেই তো সত্যি করে সেই মতামত একজন স্রষ্টা, একজন শিল্প নির্মাণকারী তিনি চান। অতুল প্রসাদকে সেই জায়গাটি দিতে পারছেন এ সময় রবীন্দ্রনাথ। লিখছেন 1929-এ শেষের কবিতা রাজা ও রানীর পরিবর্তিত রূপ তপতি। এইগুলি কেমন লাগছে তার পরবর্তী আমলের একজন মানুষের, সত্যিকারের সমজদার একজন মানুষের, এটা জানার ইচ্ছে তার তো অবশ্যই ছিল সঙ্গত কারণে। সম্পর্ক মাত্রই তো মিউচুয়াল, পারস্পরিক। তাই রবীন্দ্রনাথ অতুল প্রসাদ সম্পর্কের কথা বলতে গিয়ে কেবল অতুল প্রসাদ কবে রবীন্দ্রনাথের কাছে গিয়েছেন এবং তার কাছ থেকে কোন রসদ সংগ্রহ করেছেন এটা বলা যথেষ্ট নয়, তার একটা অন্য পক্ষও আছে। রবীন্দ্রনাথ তার অতুল প্রসাদের সঙ্গে পরিচয় পর্বের পরে যতবার সুযোগ হয়েছে উত্তর ভারত যাবার এবং লখনৌ অঞ্চলে যাবার, ততবার তিনি কিন্তু অতুল প্রসাদের বাড়িতেই আতিথ্য গ্রহণ করেছেন। 1923-এ তাকে কাশী যেতে হয়, বেনারস যেতে হয় প্রয়োজনে সাহিত্য সম্মেলনের কাজে। সেখান থেকে তিনি লখনৌতে গিয়েছিলেন এবং অতুল প্রসাদের কাছে ছিলেন। অতুল প্রসাদের বাড়িতে যাওয়া মানেই তার বাড়িটা এমনিতেই ওই অঞ্চলে একটা প্রাত্যহিক সান্ধ্য সঙ্গীতের আসরের জায়গা ছিল। ফলে রবীন্দ্রনাথ যখন যান তখন তার মাত্রা এবং ঔজ্জ্বল্য আরও বেড়ে যায়। ওই সময়েই কিন্তু অতুল প্রসাদের জয়তু 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 কবি এসো হে ভারতভূষণ এই গানগুলো লেখা হয়েছিল, এবং সেই সঙ্গীত আসর থেকে বেরোনোর পর রবীন্দ্রনাথের মনে সেই স্মৃতির যে সঞ্চয়টা ছিল, সেই সঞ্চয়ের কথা তিনি পরে তার একটি চিঠিতে উল্লেখ করেছিলেন। 1923-এর মার্চ মাসের একটি চিঠি, যেখানে তিনি বলছেন, সেদিন তোমার দরবারে শেষ গান গেয়ে এলুম। শেষের পরের গানের কথা সেদিন আমাকে বলেছিলে। গাড়িতে চলতে চলতে সেই পরের গানটি বানিয়েছি। তার আরম্ভ 2 লাইন হচ্ছে, তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি, কেউ কি তা জানে। এই সময়ের পর 1925-26-এ আবারও রবীন্দ্রনাথের সঙ্গে অতুল প্রসাদের সাক্ষাৎ হয় এবং লখনৌতে রবীন্দ্রনাথ এসে থাকেন অতুল প্রসাদের বাড়িতে। 1926 সাল, 1925-এ তিনি গিয়েছিলেন আর্জেন্টিনা থেকে ফেরত আসেন 1925 সালে। 1925-এ আর্জেন্টিনা থেকে ফেরত আসার সময় তিনি শারীরিকভাবেই বেশ অসুস্থ ছিলেন, আমরা জানি। 25-এর মার্চ মাসে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। রবীন্দ্রনাথ তখন মূলত শান্তিনিকেতনে ছিলেন। শরীর একটু সুস্থ হওয়ার পর তিনি আবার বেরিয়ে পড়েন পরের বছর 1926-এ। মাঝামাঝি যে সময়টা, 1926-এর গোড়ার দিকটা, এই সময় তিনি আবার লখনৌ এসেছিলেন। 1926-এর জানুয়ারিতে তিনি লখনৌ এসেছিলেন নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে যোগ দেওয়ার জন্য, এবং সেই সময় লখনৌতে অতুল প্রসাদের বাড়িতে তিনি ছিলেন বেশ কিছুটা সময়। বেশ বড় একটা সময় দুজনের সঙ্গ পেয়েছিলেন, সান্নিধ্য সাহচর্য পেয়েছিলেন। এবং এখান থেকে চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ যখন বিলেত যাত্রা করছেন
মে মাস থেকে ইতালি হয়ে সেখানে মুসোলিনির সঙ্গে দেখা করেছিলেন আমরা জানি। সেখান থেকে ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেন, জার্মানি, অস্ট্রিয়া বিভিন্ন জায়গায় তিনি যান। এই সময়টার কথা উল্লেখ করলাম বিশেষ কারণে, সেই কারণটায় একটু পরে আসছি। 1925 সালেই অতুল প্রসাদ উত্তর ভারতের প্রবাসী বাঙালিদের সঙ্গে মিলে একটি পত্রিকা প্রকাশ করা আরম্ভ করেন। পত্রিকাটির নাম ছিল উত্তরা। উত্তরায় উত্তর ভারতে থাকা যে সমস্ত বাঙালি শিল্পী, সাহিত্যিক, বিদ্যাজীবী, বুদ্ধিজীবী মানুষ, তাদের নানান রকমের লেখা প্রকাশিত হতো। যদুনাথ সরকার এই পত্রিকা গোষ্ঠীর মধ্যে ছিলেন, রাধাকমল মুখোপাধ্যায় এই পত্রিকা গোষ্ঠীর মধ্যে ছিলেন। উত্তরা পত্রিকাতেই অতুল প্রসাদ রবীন্দ্রনাথকে নিয়ে একটি স্মৃতিচারণ করেন। যে স্মৃতিচারণের কথা অতুল প্রসাদকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ বলছেন 1932 সালে। লেখাটি পড়বার পর বলছেন, 1932 মার্চে লেখা এই চিঠি। উত্তরায় রবীন্দ্রনাথ নামক এক ব্যক্তির সম্বন্ধে যে কয়টি কথা লিখেছ তা পড়ে উক্ত নামধারী খুশি হয়েছেন। হবার কারণ এই যে অনেক কথা মনে পড়ে গেল। খামখেয়ালি পর্বের একটা কথা বোধ হয় অযথা হয়েছে। সেই সময় দ্বিজেন্দ্রলাল আমাদের অভিমুখে কৃষ্ণপক্ষের কালিমা উদ্ঘাটন করেছেন। তাকে আমাদের মজলিসে পাবার সৌভাগ্য হয়নি। তুমি যে ব্যাপারের বর্ণনা করেছ সেটা প্রাক খামখেয়ালি যুগের। তখন আমি আমার স্বজন বন্ধু মহলে দ্বিজেন্দ্রলালের খ্যাতির ভূমিকা রচনা করে বেড়াচ্ছিল। বস্তুত আমি ছিলাম তার প্রথম ও প্রধান নকিব। তুমি সেদিনকার ইতিহাসের 2 অধ্যায়কে 1 অধ্যায় মিলিয়েছ। রামগড়ের সেই নির্জন আনন্দের স্মৃতি তোমার এই রচনা যোগে অন্তরের মধ্যে উদ্বোধিত হল। পলাতকা দিনগুলোকে ফিরে পেতে ইচ্ছা করে। সেদিনকার অমৃতের ভাণ্ডটা শুদ্ধ নিয়ে তারা দৌড় দিয়েছে। আমি পড়ে গেছি ভিড়ের মধ্যে। শান্তির স্নিগ্ধ রসের পাত্রটা উজাড় করে দিয়ে তার মধ্যে খ্যাতির ঝাঁঝালো মদ ভরে দিয়েছে। এই চিঠির এই উচ্চারণে অনেক বেশি করে এই ব্যক্তি রবীন্দ্রনাথ নামক মানুষটাকে পাওয়া যায়, যে মানুষটা জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রবল খ্যাতি সত্ত্বেও, প্রবল যশ সত্ত্বেও সেই যশকে ঝাঁঝালো মদের মতো দেখছেন। সত্যিকারের বন্ধুবৃত্ত, সত্যিকারের স্বজন আত্মীয় বৃত্ত, সত্যিকারের মনের মিল থাকা মানুষের সংখ্যা তার চারপাশ থেকে ক্রমশ কমে আসছে। ওই খ্যাতির ভাণ্ডের আশেপাশে যেরকম লোভী মৌমাছির দল ঘুরে বেড়ায়, সেই রকম তার আশেপাশে বলয় রচিত হয়েছে, কিন্তু বন্ধু কজন? শান্তি কোথায়? অমৃতের ভাণ্ড কেবল খ্যাতির মদে এখন পূর্ণ। এই যে বেদনা, এই যে সংশয়, এই যে যন্ত্রণা, বিচ্ছেদের যে যন্ত্রণা, রবীন্দ্রনাথের এই চিঠিতে কিন্তু বড্ড রিন রিন করে ওঠে সেই বেদনার সুরটা। যে লেখা পড়ে এই কথা রবীন্দ্রনাথ বললেন, উত্তরা পত্রিকায় যে লেখা পড়ে, আমরা সেই পর্বের সঙ্গে ওই লেখার ভেতরে যে ঘটনাগুলো উল্লেখিত হয়েছিল সেই কালটার একটা বড় দূরত্ব দেখতে পাই। যে খামখেয়ালি যুগের কথা অতুল প্রসাদ বলতে চেয়েছিলেন, সেখানে দ্বিজেন্দ্রলাল ছিলেন। যে দ্বিজেন্দ্রলালের সঙ্গে রবীন্দ্রনাথ তার চিঠিতে বলছেনই, তার সঙ্গে অসম্ভব হৃদ্যতার সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের। এই সম্পর্কগুলো, এই সহজ সম্পর্কগুলো কেমন ভেঙে গেল। দ্বিজেন্দ্রলাল আনন্দ বিদায়ের মতো লেখাও লিখলেন, তার সেই ক্লেশ, তার সেই কাতরতা থেকে। রাধাকমল মুখোপাধ্যায়ের কথা বললাম। কত রকমের পরস্পর বিরোধী, পরস্পরের বিপক্ষে থাকা যুযুধান সম্পর্ক তৈরি হয়ে গেল। খামখেয়ালি যুগে যে অজিত কুমার চক্রবর্তী ছিলেন,
সে অজিত কুমার চক্রবর্তী, প্রমথ চৌধুরীরা যেন একটা শিবির হয়ে গেলেন, আর ওদিকে রাধাকমল মুখোপাধ্যায়ের আরেকটা শিবির হয়ে গেলেন। আমরা জানি রবীন্দ্রনাথের সাহিত্যে বিশেষ করে নোবেল প্রাপ্তির পর এই শিবির বিভাজনগুলো অসম্ভব মাত্রায় মাথাচাড়া দিয়ে ওঠে। রবীন্দ্রনাথের সাহিত্যে বাস্তবতার মাত্রা কতটা, এই নিয়ে একটা সংগত বিতর্ক খুব বিচিত্র একটা কয়েকটা পথ ধরে, ব্যক্তিগত আক্রমণ এবং পারিবারিক আক্রমণ ইত্যাদি নানান কিছুকে নিয়ে খুব খুব অদ্ভুত অহেতুক কিছু বিভাজনের রাস্তায় চলে যায়। এই ক্যাম্পগুলোতে, এই শিবিরগুলোতে একদিকে অজিত কুমার চক্রবর্তীরা আছেন, আর একদিকে দ্বিজেন্দ্রলাল রায়, তার আগে থেকেই দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন, সোনারতরী পর্ব থেকে। এই ভেঙে যাওয়াগুলো কিন্তু একজন ব্যক্তি মানুষকে আহত করছে, যে ব্যক্তি মানুষ অসংখ্য খ্যাতির চূড়া স্পর্শ করেছেন, কিন্তু ব্যক্তিগত স্তরে নিঃসঙ্গতা, শিখর তো সবসময়ই নিঃসঙ্গ, একটা চূড়া সবসময়ই বন্ধুহীন। সেই খ্যাতির চূড়া খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি মানুষটাকে একা করে দিয়েছে, আর সেই একা মানুষটা বন্ধুতার হাত বাড়াতে চাইছেন আর একজনের দিকে। এই আর একজনটি কি অতুল প্রসাদ নয়? অনেকজনের মধ্যে অন্তত একজন। বয়সের ব্যবধান থাক, মানসিকতার ব্যবধানও হয়তো ছিল, অনেক কিছু থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের হাতটা, আশ্রয়ের সম্ভাবনাটা রবীন্দ্রনাথও কিন্তু পাচ্ছিলেন অতুল প্রসাদের মধ্যে। একদিকে অতুল প্রসাদ যেমন রবীন্দ্রনাথের কাছে স্নেহ, বাৎসল্য, ক্ষমা, কারুণ্য, এই মাধুর্য, এইগুলো পেতে যাচ্ছেন বারবার তার কাছে ছুটে, কখনো রামগড়ে, কখনো শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথও কিন্তু তার হাতটা বাড়িয়ে রেখেছেন অতুল প্রসাদের দিকে। বারবার তিনিও চাইছেন সেই নিরাময়টা ওই মানুষটার মধ্যে। এই চাহিদাটা সম্ভব হয় আসলে মানসিক সংযোগটার কারণেই। কেন জানি না, আমার মনে হয় রবীন্দ্রনাথ যে প্রমাদটার কথা উল্লেখ করেছেন, যে উত্তরায় যে স্মৃতিচারণটি হয়েছে, তাতে সম্ভবত একটা কাল নিয়ে, সময় পর্ব নিয়ে একটা তথ্য প্রমাদ অতুল প্রসাদ ঘটিয়ে ফেলেছেন। এটা সম্ভবত প্রাক খামখেয়ালি যুগের কথা তিনি বলছেন, যেটা খামখেয়ালি যুগ বলে আলোচিত হচ্ছে। আমার মনে হয় এই প্রমাদটাও বোধহয় অতুল প্রসাদের মনের ভেতরে থাকা, চেতনার ভেতরে থাকা একটা কোনো আকাঙ্ক্ষা থেকে, একটা কোনো মধুর ঐক্যবোধের আকাঙ্ক্ষা থেকে, ঐক্যের আকাঙ্ক্ষা থেকে, মানে যেটা বাস্তবে হয়তো সম্ভব ছিল না, কিন্তু ওইটাই আইডিয়াল সিচুয়েশন। সেই স্মৃতিটাই অতুল প্রসাদের মনে মুদ্রিত রয়ে গেছে, কলুষটা নয়, ভাঙনটা নয়, ওই ঐক্যটা। একটা ব্রিজের মতো, একটা সেতুর মতো, সাঁকোর মতো তিনি যেন কাজ করছেন। বিশেষত উত্তরা পত্রিকাটা চালানোর সময় সেখানে রবীন্দ্রনাথের লেখাও প্রকাশ হচ্ছে, রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি লেখা প্রকাশ করছেন, আবার রাধা কমলদের লেখাও প্রকাশিত হচ্ছে। একটা কোনো সেতু বন্ধন পরোক্ষে হয়তো সম্ভব হচ্ছে। এই সেতুটা কিন্তু রবীন্দ্রনাথের কাছেও খুব প্রয়োজনীয় ছিল। রবীন্দ্রনাথ যে 1926 সালের কথা বললাম, যে বছর তিনি গোড়ার দিকে অতুল প্রসাদের বাড়িতে গিয়েছিলেন এবং তারপর সেখান থেকে চলে আসবার পর তিনি বিলেত যাত্রা করেন, ওই সময় রবীন্দ্রনাথ একটি গান লিখেছিলেন, যাত্রা পথেই একটি গান লিখেছিলেন, খুব বিখ্যাত গান, যে গানটির ভেতর, গানটি শুনলেই, বিশেষ করে তার সময়ের এই অভিজ্ঞতাগুলিকে পরপর পাশাপাশি রাখলেই গানটির ভেতর অতুল প্রসাদ সেনের ছায়া দেখতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ লিখছেন, গানে গানে তব বন্ধন যাক টুটে। 1926 সাল, তার আগে থেকেই অতুল প্রসাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে রবীন্দ্রনাথ যথেষ্ট অবগত। তার চিঠিপত্রে বা তার এই ব্যক্তিগত লেখাগুলোর মধ্যে কোথাও সেই বিষয়ে কোনো উপদেশ, নির্দেশ, অনুরোধ ইত্যাদি পাওয়া যায় না, কিন্তু সঙ্গীতকার হিসেবে, শিল্পী হিসেবে, স্রষ্টা হিসেবে এবং বন্ধু হিসেবে, গান বন্ধু হিসেবে বোধহয় এই গানটাই সেই রকমের একটা
উপদেশ ছিল, একটা অনুরোধ ছিল অতুল প্রসাদের কাছে রবীন্দ্রনাথের। এর শেষ স্তবক, এই গানটির শেষ স্তবকে কি বলা হচ্ছে? সুরহারা প্রাণ বিষম বাধা, সেই তো আঁধি, সেই তো ধাঁধা, গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে। ব্যক্তিগত জীবনের, বাস্তব জীবনের যত ক্ষয়, যত সংশয়, যত ঝঞ্ঝাট, সেগুলো একমাত্র অতিক্রম করা সম্ভব এই সুরের স্পর্শে। ওই যে বলেছিলেন, স্নিগ্ধ করো মধুর সুরধারে, এই মরু সংসারকে তুমি মধুর সুরধারে স্নিগ্ধ করো, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, সেই কথাই। এবং এটা যেন সরাসরি উচ্চারিত হচ্ছে অতুল প্রসাদের উদ্দেশ্যে। অতুল প্রসাদ বারবার ভাঙনের মুখোমুখি হচ্ছেন তার জীবনে, তাকে যেন গানের পথে ফিরিয়ে আসবার জন্য তার আর এক গান বন্ধু অনুরোধ করছেন। প্রায় একই সুরে এবং প্রায় একই ওই ইমেজারি এবং শব্দ ব্যবহার করে অতুল প্রসাদ লিখছেন আরেকটি গান। ও তুই ভোল রে ভোলা ভোল, ও তুই ভোল রে ভোলা ভোল, ভুলে যা কাটার ব্যথা, ভুলে যা কাটার ব্যথা, ফুলগুলি তুই তোল রে ভোলা ভোল রে ভোলা ভোল। কে গেল ছলন করে, কে গেল দলন করে, কে গেল ছলন করে, কে গেল দলন করে, এখনো তাই ভেবে কি চিত্তে দিবি দোল রে ভোলা ভোল রে ভোলা ভোল। শেষ স্তবকে বলছেন, আছে তোর গানের তরি, আছে তোর প্রেমে হরি, আছে তোর গানের তরি, আছে তোর প্রেমে হরি, ভুলে যা ঝড়ের বাধা, খোল রে নোংর খোল রে ভোলা ভোল রে ভোলা ভোল, ও তুই ভোল রে ভোলা ভোল। গান ভোলা, যে গানের পথেই ফেরত আসছে, যে গানের তরি ভাসিয়ে দিচ্ছে ঝড়ের বাধা ভুলে গিয়ে, এই গান ভোলাকেই তো আহ্বান করেছিলেন রবীন্দ্রনাথ। গানে ফেরত আসতে বলেছিলেন, সুরহারা প্রাণ বিষম বাধা, এই আশঙ্কার কথা বলে। গানের পথ, বাংলা গানের পথ। 1925-26 সালেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে অতুল প্রসাদের যে সাক্ষাৎ হয়েছিল এবং যার সেই সাক্ষাতের সাক্ষী এবং সঙ্গী ছিলেন দ্বিজেন্দ্রপুত্র দিলীপ কুমার রায়। দিলীপ কুমার রায় এই অভিজ্ঞতাটার কথা খুব ডিটেইলে লিখে গেছেন তার তীর্থঙ্কর বইতে, এই সাক্ষাৎ এবং আলাপ আলোচনাগুলোর কথা। সেখানে যে অনেক রকম কথার মধ্যে যে কথাটা খুব স্পষ্ট ব্যক্ত করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ, বারবার বলতে চেয়েছিলেন যে বাংলা গানের একটা নিজস্ব রাস্তা তৈরি হচ্ছে, যা শুরু হয়ে গেছে আরও অনেক আগে থেকেই, কিন্তু এখন তা রীতিমতো প্রতিষ্ঠিত হচ্ছে বাঙালি শ্রোতার কানের কাছে। বাংলা গানের একটা নিজস্ব রস আছে, গৌড়ীয় সঙ্গীতের নিজস্ব একটা রস আছে, এবং এই গান জনসাধারণের কাছে পৌঁছতে হবে। তিনি এই সূত্রে কীর্তনের কথা বলছেন এবং বলছেন খুব অদ্ভুত একটা কথা, যে কীর্তন যখন বাংলার মানুষ শুনতে আরম্ভ করেছে তখন শুধুমাত্র ধর্মজগতে নয়, সংস্কৃতি জগতেও একটা ডেমোক্রেসির যুগ এসেছে, এবং গানকে এই ডেমোক্রেটিক গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রোতার কাছে পৌঁছতে হবে। সে শুধু দরবারের গান নয়, সে শুধু
শুধুমাত্র কয়েকটা আলাদা আলাদা অঙ্গে, আলাদা আলাদা অংশে পরিবেশনযোগ্য নয়, তা সবার। এই সবার কাছে, সবার স্রোতে বাংলা গানকে যদি পৌঁছে দিতে হয়, তবে তার নিজের একটা আইডেন্টিটি প্রতিষ্ঠিত করতে হবে। আমরা এই কথা বলেই শেষ করি। রবীন্দ্রনাথের নাম অতুলপ্রসাদ সেন তার যে গানে উচ্চারণ করেছিলেন খুব স্পষ্টভাবে, সেই গানটির ভেতর কিন্তু একা রবীন্দ্রনাথের নাম ছিল না। আর কার কার নাম ছিল? চণ্ডীদাস বিদ্যাপতির নাম ছিল, তার সঙ্গে নাম ছিল মধুসূদন হেমচন্দ্র নবীনচন্দ্রের। বাঙালি সংস্কৃতির একটা বিরাট ব্যাপ্ত ভাণ্ডারের ভেতরে রবীন্দ্রনাথকে তিনি আবিষ্কার করতে চাইছিলেন। এবং এই শুধু লেখ্য সাহিত্যও নয়, মৌখিক সংস্কৃতি। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। চাষির ধান কাটায়, মাঝির দাঁড় বওয়ায়, সবার সব শ্রমে, সবার সব ঘামের ভেতর থেকে এই গান উঠে আসবে, বাংলার মাটি থেকে বাংলার এই গান উঠে আসবে। এবং সেই গানের ভেতর থেকেই রবীন্দ্রনাথকে আবিষ্কার করতে পেরেছিলেন। এই বিরাট ক্যানভাসটা একজন অনুজ সংস্কৃতি কর্মী তিনি দেখতে পেয়েছিলেন। এই ক্যানভাসটার মধ্যে রবীন্দ্রনাথকে এক্সপ্লোর করতে পেরেছিলেন। আমরা এই কথা আশা করি দুজনের সম্পর্ক, দুজনের ব্যক্তিগত বন্ধুত্বাবৃত্তকে ছাড়িয়েও, অনেক ছাপিয়ে গিয়েও এই ক্যানভাসটার কথা আশা করি মনে রাখতে পারব। অতুলপ্রসাদ সেনের সার্ধশত জন্মবর্ষ আগামী 20শে অক্টোবর, 2021-এর 20শে অক্টোবর, আমরা এই সম্পর্কটার ভেতর দিয়ে ওই ব্যক্তি মানুষটাকে, ওই কর্মী মানুষটাকে, ওই সংস্কৃতি জগতের জ্যোতিষ্কটিকে পুনরাবিষ্কার করতে পারবো, এই আমাদের প্রত্যয়। সকলে ভালো থাকবেন। সূত্রধর সংস্থাকে আরেকবার আমার তরফ থেকে ধন্যবাদ। নমস্কার। অপূর্ব সোনার ইতিহাস তৈরি হলো এই মুহূর্তে। কেন আমি বলছি অপূর্ব সোনার ইতিহাস? যে কথা আপনারা শুনলেন সেটা হয়তো ইতস্তত বিক্ষিপ্তভাবে নানা ক্ষেত্রে আপনারা শুনেছেন, কিন্তু এই সব ভাবনাগুলোকে ভাষার সাবলীলতায় এবং উপস্থাপনার নিজস্বতায়, উপস্থাপনার নিজস্বতায় পরিবেশন করা, সেটি কিন্তু একটি চমৎকার অভিজ্ঞতা। শ্রুতি, উপস্থাপনার স্মৃতি যাদের মনোমধ্যে বহমান থাকবে, তারা বারবার সেই স্মৃতিকে উদ্রেক করানোর চেষ্টা করবেন, পুনরুচ্চারণ করানোর চেষ্টা করবেন যে রবীন্দ্রনাথ এবং অতুল প্রসাদের পারস্পরিক সাঙ্গীতিক সখ্যের অভিবয়ানটি কি ঘনঘটাপূর্ণ, কি গভীর। আর সেই গভীরতার কাছে আজকের চঞ্চল চপল মানুষ, যারা দেখনদারির প্রচার সর্বস্বতায় বিশ্বাস করে, সেই সমস্ত মানুষ যারা গভীর শূন্যতায় অদ্ভুত রকমভাবে নিজেদেরকে দাঁড় করানোর বা হাজির করানোর চেষ্টা করে, কিন্তু শূন্যতা তো থাকবেই সৃষ্টি কলার ক্ষেত্রে, আত্মসৃষ্টির প্রভিন্ন সূত্রে। সেই শূন্যতাগুলোর দর্শনকে যদি একীভূত করা যায়, সেই শূন্যতার একীভূত দর্শনকে যদি সুর তাল লয়ের মাত্রাবদ্ধ করা যায়, তাহলেই তো সৃষ্টি হয় একটা নতুন ভাষ্য। শ্রুতি গোস্বামীর উপস্থাপনায় সেই ভাষ্যটি নির্মিত হলো। শ্রুতির গান
শ্রুতির কথা বিষয়কে ধরে, বিষয়কে প্রদক্ষিণ করে যেন আমাদেরকে নবভাবনার রসে সঞ্জীবিত করে দিল। সূত্রধরের বৈসন্ধ্যের প্রথম পর্বের এই উপস্থাপনা নিঃসন্দেহে আপনাদের কাছে আস্বাদন প্রিয়তার যোগ্যতায় উন্নীত করবে। ভালো থাকুক শ্রুতির এই মনন চিন্তনের অভিবয়ান, আর ভালো থাকুন আপনারা। এই সময়ের মধ্যেও যারা সাংস্কৃতিক রসে জারিত হতে চায়, আগামী শনিবার একই সময় একই চ্যানেলে ভিন্ন বিষয় অনুষঙ্গে সূত্রধরের বৈসন্ধ্যায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, ভালো রাখুন, পরিপার্শ্বকে নমস্কার।